বিষয়টা নতুন সরকার, নতুন মন্ত্রী সৌগতদা বললেন যে আমি যে জায়গা থেকে উঠে আসা, এটা দুলুবাবুরা আশিস দ্বারা দেখেছেন যে সত্যি ভয়ঙ্কর এক জীবন, সেই বাধাকে অতিক্রম করে এই বাণীপীঠে পদার্পণ। আজকে বাঁকুড়া একটা প্রত্যন্ত বাঁকুড়া জেলার একটা জঙ্গলমহল, যেটা সবসময় একটা অনুন্নত একটা জায়গা, 20 কিলোমিটার পায়ে হেঁটে আমরা বাস ধরতাম, সেখান থেকে হোস্টেল, এইরকম একটা হোস্টেলে থাকতাম, সেই হোস্টেল থেকেই পড়াশোনা করে এই জায়গায় আসা। এবং সৌগতদা বললেন যে সত্যি যদি ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে, এবং লক্ষ্য যদি থাকে, যতই বাধা আসুক সঠিক জায়গায় পৌঁছানো যায়। এটাই আমি বুঝেছি, আর তার জন্য আজকে এই জায়গায় আমি পৌঁছতে পেরেছি। যেটা বাগডুবি একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে কোনোদিন বিদ্যুতের আলো পৌঁছায়নি। এই কিছুদিন আগে যখন আমি মন্ত্রিত্ব হই, আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মুর মতো একটা জঙ্গল ঘেরা গ্রাম। কারণ আমার কাছে 2016 সালে প্রথম আমি নির্বাচনে লড়াই করি, তারপরে 21-এ আমি দাঁড়াই, সেখানে অল্প ভোটে মার্জিনে আমি হেরে যাই। পরবর্তীকালে 2026-এ জয় সুনিশ্চিত হয় এবং পশ্চিম বাংলার পরিবর্তন হয়। কারণ প্রথমে আপনারা জানেন এই বাণীপীঠ স্কুল বিদ্যালয় বরাবরই কিন্তু একটা রাজনীতি। এই বিদ্যালয় বিগত দিনে দুলুবাবুরা জানেন, হয়তো ওনারা চাকরি করেছেন। জহরবাবু উনি কংগ্রেসের এমপি ছিলেন এখান থেকে, এই বিদ্যালয়ের শিক্ষক। তার পরবর্তীকালে গৌরীবাবু ছিলেন এই বর্ধমান পৌরসভার কাউন্সিলর। স্বর্গীয় অশোক সামন্ত, তিনিও কাউন্সিলর ছিলেন। আমাদের শুভেন্দু ব্যানার্জি, তিনিও কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্ব, রাজ্যের দায়িত্ব উনি পালন করেছেন। তার পরবর্তী সেই দায়িত্ব আমার কাঁধে এলো। আমিও কিন্তু এই বাণীপীঠের থেকে আজকে আপনাদের সহযোগিতা করে আজকে কিন্তু আমি আজকে এই পশ্চিমবাংলা সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমি শপথ গ্রহণ করেছি। আমি ভাবতে পারিনি যে পশ্চিমবঙ্গের মধ্যে যে আমাকে 5 জন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে যে আমি একজন আমাকে শপথ দিতে হয়, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি যে একজন হয়তো মন্ত্রী পাবো। কিন্তু ফার্স্ট ফেজে যে মোদী, যেখানে 10টি রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন সেই শপথে ব্রিগেড গ্রাউন্ডে, এবং মোদীজি আমাকে পিঠ চাপড়িয়ে বললেন যে বহুত আচ্ছা সে তুম কাম করো সুন্দরজি, হ্যাঁ ভালো কাজ করো, আপনি বহুত বহুত বাধাই, তোমাকে কংগ্রেসের তোমাকে দেয়। সেদিন বুকটা ভরে গেল, যে নিশ্চয়ই আমি ভাবতাম যে কি হবে, যে এইসব মানুষ প্রধানমন্ত্রীর পাশে, মুখ্যমন্ত্রীর পাশে, সেলিব্রিটির পাশে
কি কাজ করলে ওদের পাশে যাওয়া যায়, এটা আমি ভাবনা মনে ভাবতাম যে কি করা যায়। সেদিন আমার গর্বের বিষয় 6 তারিখে মাননীয় অমিত শাহজি এসেছিলেন, সমস্ত পশ্চিমবাংলার ক্যাবিনেট মন্ত্রী এবং রাজ্যের প্রতিমন্ত্রীদেরকে ডেকে বৈঠক করলেন 6 তারিখে, এবং আমাকে অমিত শাহ ডাকলেন, আরে টুডুজি দাঁড়াও। তার পাশে আমাকে বসে খাওয়ালেন অমিত শাহ, আমি, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এই 5 জন মিলে আমরা একসাথে ডিনার করছি অমিত শাহ মাঝে। আমার যেতে ভয় করছিল যে এইরকম মানুষের পাশে আমাকে বসাবে, আরো তো অনেক মন্ত্রী আছে, কিন্তু না, তাদেরকে আমাকে পার্টিকুলার ডেকে তার পাশে বসে খেতে বললেন যে আরে ভাই তুমি খাও, কি করে দাদু। হ্যাঁ, তো সে আমার কাছে মানে এগুলো একটা স্বপ্নের মতো আমার কাছে আসছিল, যে এইভাবে যে একজন জঙ্গল থেকে উঠে আসা আমার মতো সামান্য একজন কর্মী, সামান্য একজন এইভাবে উঠে এসছি সেখানে, যে আমাকে যে যাদের বিশ্বের নাম, যে এত বড় দায়িত্ব সামলাচ্ছে দীর্ঘদিন, যাদের পেশাটাই রাজনীতি, যাকে ভারতবর্ষের চাণক্য আমরা বলি, সেই অমিত শাহ আমাকে এইভাবে পায়ে নেমে ডেকে আমাকে, আমার কাছে এটা একটা সৌভাগ্য। আমার মতো মানুষ এইভাবে আজকে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরের দায়িত্ব দিয়ে, পরশুদিন সকালে আমাকে সিএম ফোন করলেন, শুভেন্দু অধিকারী, বললেন 25 তারিখ আমরা পুরুলিয়া যাব, আমার সাথে হেলিকপ্টারে যেতে হবে। আমি বললাম কেন স্যার? বলতেন না, ওখানে আমরা জল প্রকল্প উদ্বোধন করব, আপনি থাকবেন, আপনি সিনিয়র একজন মিনিস্টার, সিনিয়র একজন পার্টি দীর্ঘদিনের কর্মী আপনি আছেন, আপনি আমার সাথে যাবেন। সকালেই ফোন করলেন আমাকে। তো এগুলো একটা কল্পনা, এগুলো একটা মানে ভাবা যায় না যে এইভাবে যে একটা সম্মান পাওয়া যাবে। বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত, অসম্মান করেও আমি, সৌগতদা বললেন, আমি নীরবভাবে কোনোদিন প্রতিবাদ করি না, আমার কাজ কিন্তু করে গেছে। প্রশান্ত বাবু বলতেন, গোপী বল্লভ রায়, আরে কি হয়েছে, তুমি যাও না? বলে স্যার আমার মিটিং আছে, কলকাতায় মিটিং আছে, আমি চলে যাচ্ছি। গোপী বাবু বলতেন ঠিক আছে 1টার সময়। আমি শান্তি ধরে দিনের পর দিন আমি কলকাতা গেছি মিটিং। তো এইভাবে বিভিন্ন আজকে প্রধান শিক্ষকরা সহযোগিতা করেছেন। লাস্টে আমাকে তো বামুন যে সনদ ব্যানার্জি, ভাবছিলাম যে বামুন আমার আর চাকরি করতে ভালো লাগছে না, বাণী পেটে থাকতে ইচ্ছে করছে না আমার, আমি চলে যাই। এইরকম একটা অবস্থা আমার কাছে হয়েছে। 2-1জনকে বলতাম আরে, তখন বলে না হয়ে যাবে, এবার তুমি জিতে যাবে, তুমি জিতে তুমি ভালো মন্ত্রী। সঞ্জয় তো প্রায় সবসময় বলে যে আরে মন্ত্রী, মন্ত্রীদা। তো এইরকম ভাবে যে নতুন সরকার, নতুন এইভাবে, যাই হোক একটা সেই স্বপ্নের মতো এটা বাস্তবে স্বপ্নটা সত্যি পূরণ হয়ে গেল ঈশ্বরের আশীর্বাদে, মা ভগবান আশীর্বাদে। তো যাই হোক এই বিষয়টা আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। যে সার্বিক
উন্নয়ন প্রধান শিক্ষক বললেন। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমার যে নিজস্ব ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে প্রচুর অর্থ অ্যালটমেন্ট করা যায়। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমি যেমন একটা এডিশনাল ক্লাসরুম, ল্যাবরেটরি, আপনার লেডিস কমন রুম, ডাইনিং, 120 সিটের ডাইনিং, তাছাড়া আমি বিধায়ককে, আমি মন্ত্রীকে, আমার সহকর্মী মৌমিতাকে বললাম যে প্রথম যে বছর 1 কোটি টাকা আমরা নিজের এলাকার উন্নয়নের জন্য আমরা পাই, আমি বললাম ফার্স্ট অ্যালটমেন্টের তোমার যে টাকাটা এটা যেন বাণীপীঠেও নাম থাকে, এটাও আমি এতে বললাম। তো বলছি যে আপনি মন্ত্রী, আপনি আমার থেকে, আপনি তো হেড স্যার, আমার আপনি তো অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, হ্যাঁ আপনি তো ক্যাবিনেট মন্ত্রী, আমি তো এমওএস, আপনি যেটা বলবেন সেটাই তো। হ্যাঁ, তো তিনি কথা দিয়েছেন। তিনি প্রথমেই প্রধান শিক্ষক বলছিলেন অবশ্যই আপনারা পাবেন মাঠ সংস্কার। আমার দপ্তর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টও প্রচুর ডেভেলপমেন্ট করা যায়। তাছাড়া ট্রাইবেল ডেভেলপমেন্ট, এবং আপনারা জানেন যে আমাদের SC/ST যে ফিনান্স কর্পোরেশন, সেই ডিপার্টমেন্ট থেকে প্রচুর অর্থ অলরেডি আমি 3-4 দিন আগে আমাদের বর্ধমান জেলাকে আমি 18 কোটি টাকা আমার ডিপার্টমেন্ট থেকে অ্যালটমেন্ট করেছি ডিএম এর কাছে। পশ্চিমবাংলার সমস্ত জেলা আমি 320 কোটি টাকা আমি নিজে অ্যালটমেন্ট করেছি পশ্চিমবাংলার সমস্ত জেলাকে। কোন জেলা 26 কোটি, কোন জেলা 18 কোটি, কোন জেলা 22 কোটি, এইরকম আমার ডিপার্টমেন্ট থেকে অর্থ অ্যালটমেন্ট করেছি। তো সেই বিষয়গুলো ডিএম এর মাধ্যমে সরকারের যে সিস্টেম, সেই সিস্টেমকে ফলো করে প্রপোজাল দিয়ে আপনারা পাঠাবেন প্রতিনিয়ত। এসডিও এবং ডিএম তারা করেন, কাজ করেন, এবং তারা ভীষণভাবে বিভিন্নভাবে কাজ করছে। আপনারা জানতে পারবেন না যে বিগত যেভাবে আমাদের সরকারের প্রধান যে লিকেজ গুলো আমরা বন্ধ করেছি, আমরা গভর্নমেন্টের রেভিনিউ বাড়াতে চেয়েছি। বীরভূম জেলাতে রেভিনিউ কি কারণে বাড়াতে চেয়েছি? বীরভূম জেলাতে যেটা লিকেজ ছিল, বিগত সরকার সেখানে সারা বছরে 62 কোটি টাকা দিত, গভর্নমেন্টকে রেভিনিউ দিত। আমরা এক মাসে রেভিনিউ আমরা 82 কোটি টাকা এক মাসে বীরভূম জেলা থেকে পেয়েছি, কারণ লিকেজ গুলো আমরা বন্ধ করে দিয়েছি। কি লিকেজ? আমরা সেখানে যে বালি, চালান, স্টোন, পাথর, যেভাবে উইদাউট চালানে যেটা চলতো, বিভিন্ন যে 2 নম্বরই কাজ হতো, সেগুলো ডিএম এবং এসপি কে দিয়ে সমস্ত বন্ধ করার পর গভর্নমেন্ট প্রপারলি রেভিনিউ পাচ্ছে। এটা আমাদের সরকারের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমি এই বর্ধমান জেলা যে 2 নম্বর যেগুলো আনঅথরাইজ বালি খাদান চলছিল, এই সমস্ত আমি ডিএম কে বলে আমি 11 কোটি টাকা এখানে গভর্নমেন্টের রেভিনিউ আমি আদায় করেছি, নিজে আমি ব্যক্তিগতভাবে। এটা আমার কাছে বড়, কারণ আমাদের সরকারের এটা রেভিনিউকে বাড়াতে হবে। তবে মদ বিক্রি করে আমরা বাড়াবো না। আমরা গভর্নমেন্টের যে সোর্স যেভাবে বাড়ানো যায়, প্রচুর টাকা কই, আমরা এই গভর্নমেন্টকে একদিনও বলেনি, আমরা বলিনি যে আমাদের টাকা নেই, এই টাকা দিচ্ছে না, ওই টাকা দিচ্ছে। আপনি শুধু প্রপোজাল করুন, খরচা করতে পারলে হলো, টাকা গভর্নমেন্টের কোনো অসুবিধা নেই। তার জন্য আজ পর্যন্ত আমার মনে হয় স্বাধীনতার পর যে সরকারি কর্মচারীদের দিয়ে এই প্রথম মনে হয় 20% কোনো সরকার আজকে দেয়নি, সেটা এই নতুন এই গভর্নমেন্ট সরকার দিচ্ছে। আমরা প্রত্যেকেই একটা ভাবতে পারছি, আশা কর্মীরা
আইসিডিএস কর্মীরা তারা কিভাবে 5,000 ওয়ান টাইম 5,000 টাকা করে আজকে আমরা তাদের মাইনে পাই। সমস্ত ডিপার্টমেন্টের আজকে যেগুলো আমরা বাজেটে নিশ্চয়ই দেখেছেন যে আমরা কিভাবে এই নতুন সরকারের বাজেট বিভিন্ন দল বিধানসভা ক্যাবিনেটের ভিতরে তারা বলছে যে কোথা থেকে অর্থ আসবে, এখানে অর্থ আসার কোনো দিশা দেখানো হয়নি বাজেটে। আমরা বলেছি শুধুমাত্র যদি রেভিনিউ যদি আমরা ট্যাক্স আদায় করি সেটাই পশ্চিমবাংলা নতুন সোনার বাংলা হিসেবে আপনাদের আমরা তুলে ধরতে পারবো। তাই সরকারের অনেক দিক আছে আগামী দিনে, সেইগুলো আবার হবে। এবং এখানকার যে হোস্টেল, প্রতিনিয়ত আমি বড়বাবুকে ফোন করি যে আমার যে দপ্তরের এসসি এসটি হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলো যাতে করে প্রত্যেক মাসের 10 তারিখে আমি প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমার যে বিএস ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন তাকে আমি সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছি যে অন্তত যে কোনো হোস্টেলের ছাত্রছাত্রীদের যেন 10 তারিখের ভিতরে তাদের গ্র্যান্ট অন্তত চলে যায় এবং তারা যেন যে টাকা অন্তত টাকার জন্য কোনো ওয়েস্ট বেঙ্গলে হোস্টেল যেন বন্ধ না হয় এবং যেগুলো যদি রেনোভেশন করতে হয়, রিপেয়ার করতে হয় কোনো হোস্টেল, তাহলে সেগুলো অতি সত্বর সেগুলো অর্থ অ্যালটমেন্ট করতে হবে এবং সেগুলো আমাদের কাছে যেগুলো প্রপোজাল আসবে আমি আমার দপ্তর থেকে সেগুলো ফিনান্স মানে অর্থ আমি গ্র্যান্ট করে দেবো। পশ্চিমবাংলার সমস্ত জায়গা আছে। আমরা বলেছি নিউ সেট আপ হোস্টেল, কেউ যদি সিট বাড়াতে চায়, যার ক্যাপাসিটি আছে তাদেরকে সিট আমরা বাড়িয়ে দেবো। কেউ যদি বিল্ডিং করতে চায় সেটাও আমরা করে দেবো, কারণ আমার দপ্তর থেকে কোনো পরবর্তীকালে যেন ড্রপ আউট না হয়, কোনো বড় মানে যে সমস্যাটা আমরা স্কলারশিপগুলো আমরা বিভিন্ন দপ্তরে কিছু যে এমএসকে টিচার এবং স্কলারশিপ কিছু বিবেকানন্দ স্কলারশিপ মাইনরিটি ডিপার্টমেন্ট আমার আছে, তাদের কিছু অর্থনৈতিক যে সমস্যার জন্য কিছু ওখানে কাগজপত্রের জন্য কিছু আজকে তারা স্কলারশিপ পেতে সমস্যা হচ্ছে, সেগুলো অতি দ্রুত সেগুলো আমরা সমাধান করব। এবং এখানেও যে হোস্টেল যদি বাড়াতে হয় তাহলে সেখানেও সমস্যা হয়ে দাঁড়াবে না। হ্যাঁ, বর্তমানে যেগুলো আমাদের নতুন বেঞ্চ কেনার সমস্ত কিছু ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে একুয়াগার্ড বড় বড় সেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হয়। হ্যাঁ, সেগুলো এবং এই যে স্কুলের যে ড্রেস জুতো সমস্ত আমার দপ্তর থেকে দেওয়া হয় এবং সাইকেল যেটা বিভিন্ন ডিপার্টমেন্ট এই যে সাইকেলগুলো দেওয়া হচ্ছে। কেন আজকে বললাম সেদিন নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এটা সমস্ত সিএম আজকে আমার ডিপার্টমেন্টের এসসি এসটি ডিপার্টমেন্ট এবং মাইনরিটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই স্কুলগুলো দেওয়া হতো এবং আগামী দিনেও এইভাবে কোনো সেই জন্য এই নতুন সরকারের নতুন দায়িত্বে সমস্যা হবে না এবং আমরা মোটামুটি আধিকারিকদের নিয়ে আমাদের যে দিশা সেই দিশা আমরা সমাজের কাছে ইমপ্লিমেন্ট করব। এবং এখানে আমি একদিনের এই বর্ধমান পৌরসভার জন্য আমি বলেছিলাম যে পৌরসভার কোনো রাস্তা আমি সমস্ত যারা কাউন্সিলর চেয়ারম্যান তাদেরকে বলেছি কোনো পৌরসভায় কোনো যেন রাস্তায় জল না দাঁড়ায়। এই কথা বলা হিমন্ত শুধু ভারতীয় জনতা পার্টির লোকের এই মানে মন্ত্রীদের কাছে, বিগত সরকারের কারো কোনো ক্ষমতা ছিল না। আমি চেয়ারম্যানকে ফোন করেছিলাম পরের সরকারকে, আমি বললাম যে সঙ্গে সঙ্গে ডিএমকে ফোন করার পর আমি সেদিন ডাক্তারখানা গেছিলাম যে পাকা আসলে 1 হাঁটু জল। আমি বলেছি কোনো জল যদি দাঁড়িয়ে আমি আবার যেদিন যদি আসে যদি জল দাঁড়ায় তাহলে আপনাদের সমস্যা আছে, এইভাবে তাদেরকে বলেছি। কারণ জন পরিষেবা যেন বিঘ্নিত না হয়। বিগত দিনে কি হয়েছে না হয়েছে জেনারেল কোশ্চেন, কিন্তু নতুন সরকারকে ভাবমূর্তি নষ্ট করা যাবে না, এটাকে আপনাদেরকে বুঝতে হবে। আমাদের যেটি আগে অসুবিধা হয় আপনারা বলবেন, অর্থনৈতিক ফান্ড অ্যালটমেন্টের প্রবলেম হয় আপনারা বলবেন, বাকি আমাদের সিএম এর কথা নিশ্চয় অনেক কিছু আছে। আরো আমাকে কলকাতা যেতে হবে, এখন বেরিয়ে যাব। সকলকে আমার প্রত্যেক সহকর্মীকে, প্রাক্তন যারা সহকর্মী যাদের সাথে কাজ করেছি, আমার সেখানে ছাত্রছাত্রীরা, প্রশাসনের আধিকারিকরা
আজকে যারা এখানে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে গৌরী অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে।